ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে অপুর ক্যাবিনে ঢুকলাম। ছেলেটা গুটিসুটি মেরে শুয়ে আছে। অপু, কেমন লাগছে এখন? জি ভাইয়া, ভালো লাগছে। তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, চিন্তা করো না। আচ্ছা। আর যা যা খেতে মন চাইবে তা তোমার আপুকে বলবে। ঠিক আছে। আমি ক্যাবিন থেকে বেরিয়ে পড়লাম। নিধি, এই টাকাগুলো রাখো। না না, টাকার দরকার নেই আমার। আছে, অপুর হঠাৎ কিছু লাগতে পারে, তাই টাকাগুলো দরকার আছে। না থাক, লাগবে না। নিতে বলেছি তোমাকে। নিধি চুপচাপ আমার কাছ থেকে টাকাগুলো নিল। যা যা লাগবে আমাকে কল করে জানিও, আমি এসে দিয়ে যাব। আর চিন্তা করো না, অপু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আচ্ছা, তোমার মা কোথায়? মা টেনশন করবে বলে ওনাকে আর সাথে নিয়ে আসি নাই। ভালো করেছো, আর ঠিক মতো খাবার খাবে। তাহলে আমি যাই। ওকে, সাবধানে যেও। আমি চলে আসলাম বাসায়। অফিসের কাজে বাহিরে যাওয়ার কথা নিধিকে বলি নাই, কারণ এই অবস্থাতে যদি ওই কথা বলি তাহলে মন আরো ভেঙে পড়বে। বাসায় এসে কিছু খাবার খেয়ে নিলাম। হঠাৎ বসের কল আসলো। হ্যাঁ স্যার, বলেন। তোমার কাল অফিসে আসার দরকার নাই, তোমার কাল 7টায় ফ্লাইট। স্যার, এত তাড়াতাড়ি? হঠাৎ সময়টা নির্ধারণ করা হয়েছে। ওকে স্যার, আমি আসবো। কল কেটে দিয়ে ভাবতে লাগলাম কি করব আমি এখন। কাল অপুর অপারেশন, আবার কাল ফ্লাইট। কোন দিকে যাব আমি? ফ্লাইটের কথা যদি নিধিকে জানাই তাহলে ওর মনটা ভেঙে যাবে। না থাক, ওকে কাল আমার ড্রাইভারকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিব, আর সময় বুঝে ফ্লাইটের কথাটা বলবো। তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিলাম। অপুর খবর নেওয়ার জন্য নিধিকে কল দিলাম। নিধির মোবাইল বন্ধ আছে, হয়তো চার্জ নেই মোবাইলে। রাতে মোবাইলটা চার্জ দিয়ে শুয়ে পড়লাম। ভোর রাতে উঠলাম। আচ্ছা, নিধিকে কি এখন কল দিব? না থাক, ও এখন ঘুমাচ্ছে, বিরক্ত করে লাভ নাই। অপারেশনের টাকা আমার ড্রাইভারের কাছে দিয়ে আমি চলে আসলাম এয়ারপোর্টে। অফিসের আরো কর্মকর্তা আমার সাথে যাচ্ছে। আমরা সবাই সিঙ্গাপুরে যাব। সবাই বিমানে বসলো, আর বিমান সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করলো। এইদিকে অপুর অপারেশন এখন হবে। বাটা ড্রাইভার টাকা নিয়ে এখনো যায় নাই। নিধি বাধ্য হয়ে আমাকে কল করলো। ফ্লাইট মোড অন থাকার কারণে মোবাইল বিজি বলছে। বারবার চেষ্টা করেও লাভ হয়নি। নিধির খুব চিন্তা হচ্ছে। কি হলো, আপনি কি এখনো টাকার ব্যবস্থা করতে পারেননি? ডাক্তার সাহেব, টাকার ব্যবস্থা করা আছে, আপনি অপারেশন শুরু করেন, আমি আসছি। ওকে। নিধি বাধ্য হয়ে আমার বাসায় চলে আসলো। এসে দেখে বাসায় তালা দেওয়া। যেইটা দেখার মানসিক প্রস্তুতি নিধির ছিল না। সে আবারও পাগলের মতো আমাকে কল করতে লাগলো, কিন্তু প্রতিবার বিজি বলছে। শেষমেশ সে ধপাস করে মাটিতে বসে পড়ে। তাহলে কি ইমন আমাকে ঠকালো? যাকে এত বিশ্বাস করলাম সে কিনা আমাকে ঠকাতে পারলো। নিজের সর্বস্ব দিয়েও ভাইটার জন্য কিছু করতে পারলাম না। আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে ভালোবাসার নাম করে সে আমাকে এভাবে ঠকাবে। তাহলে কিসের জন্য আমি নিজেকে সামলে রেখেছি? আমি আবার হয়ে উঠবো পতিতা। আরে, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমাকে ঠকাতে পারে, তাহলে আমি কেন ওর জন্য নিজেকে সংযত করে রাখবো? নিজের ভাইয়ের জন্য আমি সবকিছু করতে পারি। আমাকে যেই করেই হোক টাকার ব্যবস্থা করতে হবে। এই বলে নিধি নিজের ভাইয়ের জীবনটা বাঁচানোর জন্য চলে গেল পতিতালয়। সে আজ নিজেকে বিলিয়ে দিবে। যত এগুচ্ছে তত মনে হচ্ছে সে পাপের দিকে যাচ্ছে। তার মন কিছুতেই সাড়া দিচ্ছে না। অবশেষে নিজের ইচ্ছার বিরুদ্ধে সে চলে গেল পতিতালয়ে। একজন বড়লোক ব্যক্তি নিধিকে টাকার বিনিময়ে পছন্দ করেছে। নিধি এখন রুমে বসে আছে আর মাথাটা নিচু করে কাঁদছে। কারো উপস্থিতি টের পেয়ে সে একটু নড়ে চড়ে বসলো। এই যে সুন্দরী, ওইভাবে না থেকে আমার কাছে আসো। নিধি এইবার নিজেকে সামলাতে পারল না, হুড়হুড় করে কেঁদে দেয়। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি অনিচ্ছায় এই কাজে আসছি। আমি তোমাকে মোটা টাকা দেব, এখন আমার চাহিদা মেটাও। আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। আমার শরীরে আমার ভালোবাসার স্পর্শ রয়েছে। মানে? আর আপনি অনিচ্ছা কাজটা করছেন কেন? সে অনেক কাহিনী,
আপনি কি শুনবেন সেই কাহিনী? শুনবো। নিধি তার পরিবারের কথা ও ইমনের বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ করে দেয় আর কাঁদতে থাকে। আপনি কাঁদবেন না, আমি আপনাকে সাহায্য করব। আপনি আমাকে সাহায্য করবেন মানে? আমি আপনাকে বোন হিসেবে সাহায্য করতে চাই। আপনার ভাইয়ের চিকিৎসার টাকা আমি দেব। আজকে তার অপারেশন। যেই ছেলে আপনার জীবন নিয়ে খেলা করেছে, আপনি তাকে ছুঁড়ে ফেলে দিন মন থেকে। তা হয়তো কোনোদিন সম্ভব নয়। আচ্ছা, সেটা আপনার ইচ্ছা। আমাকে এখন অপুর কাছে নিয়ে যাবেন? নিধির চোখ দুইটা কৃতজ্ঞতায় সজল হয়ে উঠল। চলুন, আমাকে হাসপাতালে নিয়ে চলুন। যাচ্ছি। এইদিকে আমরা ফ্লাইট থেকে নেমে হোটেলে চলে আসলাম। এসে মোবাইলটা অন করলাম, বাট চেক করা হয়নি। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সকালের ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি নিধির অনেকগুলো কল। হয়তো আমাকে না পেয়ে বারবার কল দিয়ে গেছে। দেরি না করে ওকে কল দিলাম। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো নিধি। এই, তোমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছি। আসলে আমি... চুপ থাক তুই। তোর মতো বিশ্বাসঘাতক আর বেঈমানের কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিধির কথা শুনে যে থমকে গেলাম। এ কি নিধি, তুমি এমন ভাবে কথা বলছো কেন? বেঈমানের সাথে আর কত সুন্দর করে কথা বলবো? বুঝতে পেরেছি, আমি বাহিরে আসাতে তুমি খুব কষ্ট পেয়েছো, তাই এসব বলছো। আরে কত কষ্ট পেয়েছি আমি তোর মতো বেঈমানকে ভালোবেসে। নিধি, তুমি এসব কি বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঢুকবেই বা কি করে? এখন তো অন্য মেয়ে নিয়ে ব্যস্ত আছিস, তাই আমাকে আর লাগবে না। নিধি, সীমা অতিক্রম করবে না। আরে আমি তো সীমার কাছেই যাইনি, আর তুই আমাকে এভাবে ঠকাতে পারলি? আরে তুমি কি বলছো? আমাকে সবটা খুলে বলো। তুই তোর চাহিদা মেটানোর জন্য আমাকে এইভাবে ব্যবহার করলি। ঠিকই শেষে নিজেকে গুটিয়ে নিয়ে পালিয়েছিস। আমি পালিয়েছি মানে? তুই আমাকে মিথ্যা আশ্বাস দেখিয়ে স্বপ্ন দেখিয়েছিস। এই তোর নমুনা? আচ্ছা, তুমি কি শুরু করেছো? আমি অফিসের কাজে বাহিরে এসেছি, তাই তোমাকে কিছু জানাতে পারি নাই। আরে তুই তো টাকা দেওয়ার ভয়ে পালিয়েছিস। তুই জানতি আমার ভাইয়ের অপারেশন হবে, তাও তুই টাকা না দিয়ে পালিয়েছিস। বলছো তুমি এসব? আমি তো টাকা দিয়ে এসেছি। থাক, আর মিথ্যে বলতে হবে না। তুই তোর টাকা নিয়েই থাক। যে আমার বিপদে ছেড়ে চলে যায় তার কোনো দরকার নেই আমার। বিশ্বাস করো নিধি, আমি সত্যি টাকা দিয়ে এসেছি। তোমার ভুল হচ্ছে কোথাও। তোর সাথে আমার আর কথা নেই। তুই তোর রাস্তায় যা। প্লিজ, আমার কথাটা শোনো। তোমার ভুল হচ্ছে। তুই আর আমাকে কল দিবি না। তোর মতো বেঈমানের সাথে আমার কোনো কথা নেই। শুনো নিধি, শুনো। নিধিকে বারবার কল দিলাম, কিন্তু সে কল রিসিভ করলো না। এক পর্যায়ে নিধি আমাকে ব্লক করে দিল। নিধির কথাগুলো শুনে ধপাস করে মেঝেতে বসে পড়ি আমি। নিধিও আমাকে ভুল বুঝলো। আচ্ছা, আমি তো ড্রাইভারের কাছে টাকা দিয়ে এসেছি, তাহলে টাকা নিধি পেল না কেন? ড্রাইভারকে কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ বলছে। বারবার দেওয়ার পরও নাম্বার বন্ধ। নিধির কথাগুলো যেন বুকের মধ্যে তীরের মতো গেঁথে গেল। যে নিধিকে এত বিশ্বাস করতাম, আমি সেই নিধি আজ আমাকে এইভাবে বলতে পারলো। না, আমাকে দেশে ফিরতেই হবে, খুব শীঘ্রই ফিরতে হবে। এইভাবে কেটে গেল 2 দিন। কোনো মতে অফিসের কাজ শেষ করে দেশে ফিরে আসলাম। বাসায় না এসে সোজা নিধিদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি অপুর মাথায় ব্যান্ডেজ করানো, আর সে বাহিরে বসে আছে। আমাকে দেখে খুব খুশি হলো। ভাইয়া, তুমি এসেছো? এসেছি। তা তুমি কেমন আছো? ভালো না। এটা কি দিয়েছে মাথার উপরে? ভালো লাগে না। এইটা ব্যান্ডেজ। এটা দিয়েছে যাতে তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। ভাইয়া, তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে হাসপাতালে দেখতে আসোনি কেন? আমি আসলে কাজে ছিলাম, তাই সরি ভাইয়া। দাঁড়াও, আমি আপুকে ডেকে আনছি। তা তুমি এখানে কি করছো? এইখানে অনেক বাতাস আর রোদ লাগে গায়ে, তাই বসে আছি। আচ্ছা, তা তোমার আপু কোথায়? তুমি গিয়ে আপুর সাথে দেখা করে এসো। আপু, তুই কার সাথে কথা বলছিস রে? নিধির কথা শুনে পিছনে তাকিয়ে দেখি নিধি দাঁড়িয়ে আছে। তুই আবার এইখানে কেন এসেছিস? আমার কথাটা তো শুনো নিধি। তোর কথা শোনার মতো টাইম আমার নেই। তোর মতো বিশ্বাসঘাতকের মুখ দেখার চেয়ে না দেখাই ভালো।
আমি সত্যি আমার ড্রাইভারের কাছে টাকা দিয়ে এসেছিলাম তোমাকে দিবে বলে।